ভয়ের আর এক নাম প্রেত জংশন। এখানে গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। আজকের ঘটনা হলো একজন মহিলার উপরে জিনের পজিশন। তো জিনের পজিশন হওয়ার পরে কি কি সমস্যা হয়েছে এবং উপকারও হয়েছে জিনের দ্বারাই, পুরো ঘটনাটা না শুনলে বুঝতে পারবেন না। অনুরোধ রইল পুরো ঘটনাটা শোনার জন্য। আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বা শোনা সেরা ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠানো খুবই সহজ। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9531763195। এখানে আপনার ঘটনা অডিও বা লিখে পাঠাতে পারেন এবং ইমেল আইডি হলো preth.jongshong3328@gmail.com অথবা ভয়ের কল রেকর্ডিংয়ের মাধ্যমে। এবং প্রেত জংশন ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজটা ফলো করতে ভুলবে না। সব কিছু ডেসক্রিপশন ও পিন কমেন্টে পেয়ে যাবেন। ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও প্রেত জংশনে প্রথম হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। আক্কাস আলী মন্ডল, আমরা 4 ভাই 4 বোন, বাবা মা, আমার ঠাকুরদা, আমরা একসাথেই থাকি। আমাদের খুব গরিবী সংসার, একবেলা খেতে হয়, একবেলা খাওয়া পাই না, খুব কষ্টতে আমাদের দিন যায়। তারপর আমার দিদি বড় হলো, আমার দিদিকে বিয়ে দেওয়ার প্রস্তাব আসলো। বাবা বলল, তাই তো, আমার তো এখন খুব কষ্টের দিন বা অভাবী, আমি মেয়েটাকে বিয়ে দেবো বলছি কিন্তু দিতে পারছি না। সে ছেলেটার হাতেই যে আমি মেয়েটার বিয়ে দেবো সঙ্গে, কিন্তু আমি তো এখন কিছুই দিতে পারছি না। সেই যে প্রস্তাবটা নিয়ে আসলো তিনি বলল, ওনাকে কিছুই দিতে হবে না, আপনি শুধু মেয়েটা দেবেন। দুই পক্ষ এক জায়গায় বসাবসি করে কথাবার্তা সেটেল করলো। সেটেল করে বিয়ের একটা দিন খান হলো এবং বিয়েটাও হয়ে গেল। হয়ে দিদি শ্বশুর বাড়িতে গেল। শ্বশুর বাড়িতে বেশ মাস তিনি চলাকালীনই আমার যে জামাইবাবু সে খুব হিংস্র দুরন্ত ছিল। আমরা আগে জানতাম না, কিন্তু আমাদের গ্রাম থেকে 3-4 মাইল দূরত্ব, কিন্তু তার আর বাড়ি যে এরকম আচরণ, এরকম ঘটনা আমরা বুঝতে পারি, আমার বাবাও বুঝতে পারিনি। তা ঠিক আছে, সেইভাবেই জীবনযাপন চলছিল। চলার পথে এবারে আমার দিদিকে মারধর করে, খেতে দেয় না, একটা কিছু চাইলে উল্টো পাল্টা কথাবার্তা বলে। তখন আমার দিদি বসে বসে কাঁদতো যে আমি ছিলাম একরকম, আমার বাবা কি করলো, কেমন ছেলের হাতে আমাকে দিয়ে দিল। এখানেও তো আমার কোনো, বাবার বাড়িতে যখন ছিলাম খাবার কষ্ট পেলাম, পড়ার কষ্ট পেলাম। যাই হোক, তাকে একটা ছেলে আমাকে তার সাথে বিয়ে দিল দেখাশুনো করে। আমি সেখানে কোনো সুখ বা শান্তি পাই না। তারপরে এরকম করে 3 মাস চলাকালীন একদিন আমাকে প্রচুর মারধর করলো। মারধর করার পরে আমি রাগ করে বাড়ি থেকে আমার বাবার বাড়ি চলে গিয়েছে। চলে যাওয়ার পরে সেখানে আমার বাবার সাথে মায়ের সাথে সব বললাম যে ওখানে এই ঘটনা, ও একটাও কথা শোনে না, একটা কিছু চাইলে আনসান কথাবার্তা এসব সব বলে, খারাপ আচরণ করে। আমার মা তখন বললেন যে দেখো, তোমার লচিবি ছিল হয়ে গিয়েছে, তুমি ওইভাবেই ওখানে সংসার করো, তাছাড়া তো উপায় নেই। তোমাকে নাই আমি ছাড়িয়ে নিলাম, নিয়ে আবার আমার ঘরে আনলাম। ঘরে এনে
আবার কিরম ছেলের হাতে দেবো না দেবো, কিরম হবে না হবে, হয়তো তার চেয়েও বেশি খারাপ হতে পারে কি ভালোও হতে পারে। তার থেকে কষ্ট হলেও ওখানে থাকো, থেকে ঘর সংসার করো। সেইভাবে করছিল। আমার দিদির যে শাশুড়ি ছিল বা শ্বশুর ছিল, তারা খুব ভালো মানুষ ছিল। বা তার 4টে বোন ছিল, সে বোনগুলোও ভালো, তারা সবসময় আমার দিদির পক্ষ ছিল। কিন্তু বদমাইশি, অত্যাচার, জ্বালাতন আমার জামাইবাবুই করতেন, আর কেউ না। আর সবাই ভালো ছিল। ওরম করতে করতে 1 বছর পরে আমার একটা ভাগনা হলো। ভাগনা হওয়ার পরে সবাই ভাবলাম যে একটা ছেলে হয়েছে, তাহলে এবারে খুব ভালো হয়ে যাবে। আমার সেই ভাগনাটা হওয়ার পর থেকে আমার জামাইবাবু আরো বদমাইশি শুরু বেশি করতে লাগলেন, যাতে ওখানে আমার দিদি না থাকতে পারে। তারপরে আমরা একদিন সবাই মিলে গিয়ে ওখানে কিছু লোকজন ডাকাডাকি করে আমরা একটা বিচার চাইছি, যে আমার মেয়েটা, আমার দিদিটা যে এইভাবে এখানে কষ্টে আছে, তোমরা একটা কিছু উপায় করো। তখন সবাই ওখানে যে লোকজন আছে, বা আমার দিদির শ্বশুর শাশুড়ি, তার হচ্ছে দিদি যে ননদ, তারা সবাই বললো, দেখো একজন হয়তো বদমাইশি করে, বুঝতে পারছি, আমরা কিন্তু ওকে আগলে রাখিছি, আমরা ওকে কোনো কষ্ট দিতে দেয়নি, না কোনো কটু ভাষা বলি না, কেন ও আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, আমরাও ওর সঙ্গে ভালো ব্যবহার করি। এই কথাগুলো সব শোনার পরে তখন ওখানে গ্রামের যে লোকজন আমরা ডাকলাম, সেই লোকজনগুলো বলল যে দেখো, তুমি তো নিতে এসছো, তা মেয়েটা কি বলে সেইটা আগে দেখি। তখন এক বয়স্ক, মানে আমরা বলি চা শ্বশুর, তিনি বললেন কি যে বৌমা, তুমি কি চলে যাবা না এই ঘর সংসার করবা, বলো, তুমি তোমার মুখ দেখে আমরা শুনতে চাই। তখন আমার দিদি বলল কি যে আমি ঘর সংসার করতে চাই, আপনার ছেলেকে একটু বোঝান, আপনার ছেলে এইভাবে আমার উপরে নির্যাতন করে, মারধর করে, আমি কি করে এখানে থাকবো। তা বলছে ঠিক আছে, আমাদের ছেলেকে আমরা একটু বোঝাবো, তা তুমি একটু ধৈর্য ধরো মা, তা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সেভাবে আমার দিদি আবার সেখানে থাকতে লাগলো। লাগার পরে ফের আবার 1 বছর পরে আবার একটা আমার ভাগনা হলো। আমার 2টো ভাগনা, দিদি আর জামাইবাবু। এইভাবে আমার দিদির শ্বশুর তখন বলছে, তুই ছেলেকে বলছে, ওনার ছেলেকে বলছে যে দেখো, তুমি কাজ কাম করো না, বৌমার সাথে এরকম খারাপ আচরণ করো, কি কারণে, কেন করছো এটা? তখন সে বলল যে আমার ভাল লাগে না। কেন ভাল? তাহলে তুমি বিয়ে করেছিলে কেন? তোমার 2টো বাচ্চা হয়ে গিয়েছে, আমি এই বয়স হয়ে গিয়েছে, আমি কত খাটবো, আমাদের পেট চালাবো, তোমার 4টে পেট আমি চালাবো, এইভাবে তো হয় না, তুমি এটা কিছু করো। তারপরে আমার মা একটা গুনিনীর কাছে, মল সাহেবের কাছে গেল। মল সাহেবের কাছে গিয়ে বলছে আমার মেয়েটা খুব কষ্টে আছে, আমার জামাইটা এরকম আচরণ করে, মারধর করে। তখন তিনি বলল ঠিক আছে, আজকে নামটা দিয়ে যাও, আমি কালকে তোমার বলব। নামটা দিয়ে আমার মা চলে আসলেন বাড়িতে আসার পরে তারপরের দিনকে সকালবেলা সেই মল সাহেবের বাড়িতে আমার মা আবার গেলেন, সেখানে গিয়ে বসলো। বসার পরে উনি বলল যে দেখো, তোমার মেয়ের যে নামটা যে জামা দিয়ে গেছলে, আমি জেনে বুঝে পেলাম যে ওর কোনো অসুবিধে নেই, ও হচ্ছে মনের বদমাইশি, কাজ কাম করবে না, খাটবে না, আছে যে, তবে ওর একটা অন্য চক্র আছে। তখন আমার মা বলল অন্য চক্র বলতে কি সেটা? তখন বলছে একটা ওর অন্য মেয়ের সাথে একটা সম্পর্ক আছে, ওর যেহেতু ওর বাপের কথা রাখতে পারেনি বলে, বাবার কথা, ও বাবা মেয়েদেরকে পছন্দ করে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু সেই চক্রটা এখনো কাটেনি।
সেই তার সঙ্গে একটা সম্পর্ক আছে। ও সেটা আমার মা বলছে এটা যদি কিছু করা যায়, কিছু করা যাবে কি? তো বলছে আমি চেষ্টা করব কাটানোর জন্য, কাটবে কি না কাটবে সেটা উপরওয়ালা জানে, তবে আমি যেগুলো করে দিচ্ছি এইগুলো সেইভাবে এ করো। তখন আমার মায়ের কাছে কিছু কড়া লবণ দিল, একটু জল দিল, তেল দিল, তারপরে দুটো তিনটে একটা সেই আরবি ভাষায় বলে আরবি দিয়ে একটা তাবিজ দিল। দেওয়ার পরে সে কোনো কাজ হয়, তাতে কোনো কাজ হয়। তখন আমার মা বলছে যে এই চক্র কাটাতে গেলে কি করতে হবে, কোথায় যাব, কি করব, আমার মেয়ের ঘর সংসারটা তো বাঁচাতে হবে। এইটা একটা আমার বাবা, আমরা 11 জনা ফ্যামিলি, কিন্তু আমার বাবা একাই খাটনিওয়ালা ছিল, আমার বাবা সেইভাবে কিছু করতে পারতেন না। তখন এবার আমার মা খুব অসহায় চিন্তায় পড়লো যে তো মেয়েটার কিভাবে কি করে মেয়েটার মুখে হাসি ফুটাবো, কি করে শান্তি একটু থাকতে পারে সেই কিছু। একদিন হঠাৎ আমার জামাইবাবু কোথায় গেছিলেন, বাড়ি আসলেন, আমার দিদির সঙ্গে কি একটা কথা বললো, আমার দিদি একটা কেমন একটা কথার উত্তর দিল, দেওয়ার পরে আমার দিদিকে বিশাল মারধর করেছে। মারধর করলে আমার দিদি চুপচাপ বসে আছে, জামাইবাবু ঘর থেকে বেরিয়ে গেলে এবার আমার দিদি রান্না করলো, রান্না করে গুছিয়ে গাছিয়ে হচ্ছে গিয়ে আমার দিদির ঘরটা যেখানে, সেখান থেকে প্রায় 1 কিলোমিটার হবে। ওদের বাড়ি কল ছিল না, কলটা একটা মাঠের রাস্তার ধারে, সেই কলটার গায়ে একটা বড় ডুমুর গাছ আছে। সেই ডুমুর গাছটা সেখানে থাকে, সবাই ওখানে জল আনতে যায়। কিন্তু আমার দিদি ওই দুপুরবেলা জল আনতে গিয়ে মনটা খুব খারাপ, মারধর করেছে। তা আমার দিদি সেই ডুমুর গাছের ছায়ায় বসে বসে কান্নাকাটি করছে। কান্নাকাটি করলে ওখানে বসে এবারে চিন্তা করছে যে দুটো বাচ্চা, কি করব, বাপের বাড়ি চলে যাব না নিজে জাহান নিজে বের করে দেবো, এরকম একটা চিন্তা ভাবনা করছে আর কামছে শুধু। হঠাৎ একটা ফিরফির করে হাওয়া এলো। ফিরফির করে হাওয়া আসার পরে আমার দিদি তা ওখানে বসে আছে চুপচাপ। দিদির মনে একটুখানি খটকা লাগলো, পরে আমরা জানতে পারলাম যে আমি এখানে বসে বসে কাঁদছি, আমার গার উপর দিয়ে একটা যেন হাওয়া চলে গেল, কি হবে তা কি জানি, এরম একটা মনে চিন্তা ভাবনা করলো। ওই যে হাওয়াটা যখন গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, তখন জেন বলে একটা জিনিস আছে, জেন, ওনারা 4 জনা, 2 ভাই, মা আর বড় ভাইটার বউ, মোট ওরা 4 জনা। ওরা 4 জনা যেতে যেতে দেখে যে আমার দিদি ওখানে বসে আছে। তখন যে মা, সেই তিনি বলছে যে এই মেয়েটা অসহায় এখানে পড়ে কাঁদছে, চল তো আমরা একবার দেখি। ওখান থেকে সেই ওরা নিচে নামলো, নেমে ওকে দেখলো, দেখে যেন আমার দিদি মুখ থেকে আমাদের শোনা, তখন বলছে আমার যেন কেউ মাথার উপর এরকম হাত বুলোচ্ছে, যে বলছে কাঁদিস না, তো সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, তুই কোনো চিন্তা করবি না, যেরকম ভাবে বাড়িতে চলছিলি সেরকম ভাবে চলবি। তোর যে স্বামী তোর উপরে মারধর করে, তোর এই করে সে করে। আমার দিদি হতাশ হয়ে গেল ওখানে, যে আমার একটা গার উপর দিয়ে হাওয়া গেল, আমার মাথায় হাত দিলে, এই কথাগুলো কে বলছে, আমি তো কাউকে তো দেখতে পাচ্ছি না। তখন ওরকম বলার পরে বলছে তুই চিন্তা করবি না, তুই মনে মনে একটা কাজ করবি, যখন আমার সঙ্গে তোর দরকার পড়বে, কথা বলার সময় হবে, তুই আমার মা বলে ডাকবি মনে মনে, আমি তোর কাছে চলে যাব, তুই আজ থেকে আমার মেয়ে, আমি তোর মা। এই ঘটনা এখান থেকে, এই যে ডুমুর গাছের তলায় যে বসে, এখান থেকে এই শুরু। এবার আমার দিদি
খুব মনে মনে চিন্তা করে, কে বললো এই কথাটা, কে এইসব করলো, আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিলে, এরকম মনে 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 চিন্তা ভাবনা করে। আর মনটা মরিয়া থাকে। থাকার পরে আমার যে দিদির শাশুড়ি, ননদ, শ্বশুর সবসময় জিজ্ঞেস করে, বৌমা তোমার কি হয়েছে, তুমি সবসময় মনটা মোলায়েম করে থাকো, খুব একটা কথাবার্তা কারোর সঙ্গে বলো না। আমার দিদি তখন বলে, আমার কিছু হয়নি, আমি তো ঠিক আছি। আমার দিদিও ওনাদের সাথে কোনো খারাপ আচরণ করতো না, সবসময় ভালোভাবেই যখন কথা। কিন্তু এইটার পর থেকে যেন একটু একটু হঠাৎ উদাসপানা হয়ে গেল। উদাসপানা হওয়ার পরে এইবারে তাই আমার দিদি একদিন বসে বসে চিন্তা করছে, তাই তো আমাকে তো বলেছিল যে যখন তোর অসুবিধা হবে তুই আমাকে মা বলে ডাকবি, আমি আসবো তোর কাছে কথা বলবো। তখন দিদি বলল, ঠিক আছে আমি আজকে তো একটু দেখি দিন। আমার তো এরকম কথা বললো। তখন এবারে একদিন দুপুর বেলা আমার জামাইবাবু বাড়িতে নেই, দুপুর বেলা হঠাৎ খেয়ে রান্না বান্না করে খাইয়ে টাইয়ে সবাইকে নিজে খেয়ে একটু দুপুর বেলা ঘরে গিয়ে শুয়ে এরকম মনে মনে মা বলে ডেকেছে। যখন ডেকেছে তখন ওরা সঙ্গে সঙ্গে কাছে এসে গিয়েছে। কাছে এসে মাথায় হাত বুলেছে, বল তোর কি হয়েছে, তুই আমাকে ডাকলি কেন? তখন এবার আমার দিদি আবার হুদাসপানা হলো, যে তাই তো আমি ডাকলাম, এসে আমার মাথায় হাত বুলোচ্ছে আর এরকম করছে, কে হতে পারে? আমার দিদিও তখন বুঝতে পারেনি যে এটা ওর জেন, আমার দিদি বুঝতে পারেনি। এবার ওরকম বলে তখন বলছে, শোন তুই এক কাজ কর, তুই এখানে খুব কষ্টে আছিস, তোর এখানে কষ্টে থাকতে পারবি না, তুই এক কাজ কর, তুই আমার সঙ্গে চলে চল। তখন বলছে, না আমি যাব কি করে, আমার দুটো বাচ্চা আছে, আমার শ্বশুর শাশুড়ি এরা তো আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে না, খারাপ ব্যবহার শুধু আমার স্বামীই করে, তা আমি কি করে ফেলে যাব, আমি যাব না। তখন বলে, না তোর এখানে থাকতে হবে না, তুই আমাদের সঙ্গে চলে চল। তখন এবার বলছে, আচ্ছা আমি চিন্তা ভাবনা করছি কি করব না করব, চিন্তা করে আমি আবার তোমাকে ডেকে আমি বলে দেব। তখন এইবার আমার জামাইবাবু আমার দিদির ওপরে আরো খুব অত্যাচার করতে লাগলো, মারধর করলো, ঘরের থেকে নামিয়ে দিল। তখন এবার আমার দিদি বসে বসে বলছে, আর আমি এখানে থাকবো না, আমি চলে যাব। এখন আমার দিদি ওই দুপুরবেলা খেয়ে শুয়ে আবার ফের মা বলে ডেকেছে, ওনারা কাছে এসছে, আসার পরে এবার বলছে, আমি তোমার সঙ্গে চলে যাব, আমি বলো 3 দিন থাকবো, 3 দিন থাকার পরে আমার বললো এখানে দিয়ে যেতে হবে। তাহলে হ্যাঁ তোকে 3 দিনই পরে তোকে এখানে দিয়ে যাব। এবারে করে তার পরের দিন আবার ডেকেছে, এবারে ওখানে দুপুরে খাওয়ার শোয়ার পরে ওনার স্মরণ করেছে, ওই ডেকেছে মা বলে, ওনারা কাছে এসে বলছে, মা তুমি যে কালে আমার মেয়ে বলেছো, আমি তোমার মা বলেছি, আমি তোমার সাথে যাব, 3 দিন পরে আমি আবার ফিরে আসবো, আমার দুটো বাচ্চা আছে। যথারীতি এখন ওনারা বলেছে, আমার দিদি যাবে, সেই নিয়ে চলে গিয়েছে দুপুরবেলা, ঘরের থেকে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে এইবারে আমার দিদির শ্বশুর শাশুড়ি ননদেরা সব মনে করছে যে ঘরে শুয়ে আছে। এখন হঠাৎ আমার যে বড় ভাগনা, তারা একটু বড় হয়েছে, তারা বাইরে খেলাধুলো করছিল, আমার দিদি ঘরে ছিল। আমার বড় ভাগনা ঘরে গিয়ে দেখছে আমার দিদি নেই। ও তখন বলছে, মা কোথায় গেল? তখন ওর পিসিদের বলছে, ও পিসি আমার মা কোথায়? তো বলছে, তো মা তো ঘরে শুয়েছিল, আমরা তো জানি না কোথায়। তাও হচ্ছে আমার ভাগনা মনে করলো হয়তো আমার মা কোথাও গিয়েছে। তখন আমার ভাগনার বয়স ওই 7-8 বছর বয়স, ও কান্নাকাটি করছে। তখন আমার দিদি ননদেরা এদিক ওদিক খোঁজাখুঁজি করছে, এর বাড়ি ওর বাড়ি খোঁজাখুঁজি করছে। তখন ওরা একটা মনে চিন্তা ভাবনা করলো কি,
এ কি কোথায় গিয়ে গলায় দড়ি দড়ি দিল না কি হলো, একে পাওয়া যাচ্ছে না। তখন এ একটু দেখতে ও একটু দেখতে আস্তে আস্তে বেলা গড়িয়ে গেল। যখন তখন পাচ্ছে না, তখন ওরা সবাই চিন্তায় পড়ে গেল। তখন আমার জামাইবাবু বাড়ি আসলো, বাড়ি এসে বলছে কি হয়েছে বাড়িতে। তখন বড় ভাগ্নে বলছে, আমার বড় ভাগ্নের নাম কালাম, বলছে কালাম তোমার মা কোথায়? তো বলছে মা দুপুরবেলা খেয়ে শুয়েছিল, মার সেই দুপুর থেকে মার আমরা পাচ্ছি না, মা কোথায় গেছে জানি না। তখন আমার জামাইবাবুর একটু মনে ডাউট খেলো, কি ব্যাপার, কোথায় গেল, বাপের বাড়ি চলে গেল না কোনো আবার গলায় দড়ি দড়ি দিল। এরকম চিন্তা ভাবনা করে আমার জামাইবাবু একটু আবার খোঁজাখুঁজি করলে এদিক ওদিক। ওরা ওদের মতন চারিদিকে খোঁজ খবর করে গায়ে এ বাগান ও বাগান সব খোঁজ খোঁজ করে পাইনি। তখন আমার বাড়িতে আমার দিদির একটা চার শ্বশুর সম্পর্কে হয় জামাইবাবুর ছোট কাকা, কাকা শ্বশুর, উনি গেলেন আমাদের বাড়িতে গিয়ে বলছে, আমার মায়ের বলছে বিন আপনার মেয়ে এসছে কি এখানে? বলছে কই না তো। বলছে দুপুরে খেয়ে দিয়ে ঘরে শুয়েছিল, কিন্তু তখন থেকে গিয়ে খুঁজে আমরা পাচ্ছি না, কোথায় গেল কি হলো। আমরা হয়তো ভাবলাম ছেলে এরকম মারধর করে, রাগারাগি করে, ঝক্কি ঝামেলা করে, হয়তো রাগ হয়েছে, হয়তো তোমাদের বাড়িতে এসছে। আমার মা তখন বললে তুমি কি বললে, আমার মেয়ে তো আমার বাড়ি আসেনি বলে আমার মা সঙ্গে সঙ্গে যেভাবে ছিল সেইভাবে আমার মা আমার দিদির বাড়িতে গেল। দিদির বাড়িতে গিয়ে আমার মা তো বিশাল কান্নাকাটি করছে, আমার মেয়ে কোথায়, আমার মেয়ে কোথায় গেছে, কি হয়েছে বাড়ি আবার, বলে আমার দুই ভাগনাকে নিয়ে আমার মা খুব কান্নাকাটি করছে, আমার মেয়ে কোথায় গেল, আমার মেয়ে কি মরে গেল, এইভাবে আমার মা কান্নাকাটি করছে। তারপরে আমার বড়দা, আমার মেজদা, আমার বাবা ওনারাও গেলেন, কি হলো। ওখানে গিয়ে আমার বড়দা বা মেজদা তখন খুব বেশি বড় না, বড়দার বয়স কত হবে তখন, হয়তো 22-23 বছর হবে, মেজদার হয়তো 16-17 বছর হবে, আমি তখন আরো ছোট ছিলাম, আমার শেষদা ওনারা কেউ গেলে, আমরা কেউ যাইনি, বড়দা মেজদা বাবা মা ওনারা সব গেলেন। যাওয়ার পরে ওখানে অনেক খোঁজাখুঁজি করলো চারিদিকে, বা ওনাদের পার্শ্ববর্তী তানারাও সব খুঁজতে লাগলেন যে বউটা কোথায় গেল, বউটা কোথায় গেল, বউটা তো ভালো ছিল। ওই করতে করতে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, দিদিকে পাওয়া গেল না। তারপরে ভাগনা দুটো নিয়ে আমার মা আমাদের বাড়িতে চলে আসলো নিয়ে। তারপর দিন সকালবেলা আমার মা আবার ফের ওইখানে সেই ভাগ্নে দুটো নিয়ে গেল, আমার মেয়ে কোথায়। আমার মা ওখানে পায়নি, না পাওয়ার পরে একটা মোল সাহেবের বাড়ি আমার মা গেলেন, আমাদের পাশের গ্রামে তানার বাড়ি। সেখানে গিয়ে বললো যে আমার মেয়ে কালকে থেকে উধাও হয়ে গেল, কোথায় গেল, কি করলো, কি কোথায় আছে আমরা কিছুই জানি না, কিছুই জানি না, আমার একটা বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও, আমার একটা পথ বলে দাও, কিভাবে কি করবো, আমার মেয়ে কোথায় গেলে আমি পাবো। তখন বলছে, তিনি বলছে মা তুমি বসো, আমি আগে আমার মতন যেটা আমি জানি সেটা আগে করে দেখি, তাহলে আমি বলতে পারবো কি পারবো না বলে দেবো। তখন উনি বললেন কি যে ওকে জেনে পেয়েছে, ওকে জেনে পেয়েছে, ওরা জেনে রাই ওকে নিয়ে গেছে, ওকে আবার দিয়ে যাবে। আমার মা হাউমাউ করে কাঁদতে লাগলো যে আমার মেয়ে কোথায় গেল, জেনে নিয়ে গেল, মেরে দেবে কি বাঁচিয়ে রাখবে কি নিয়ে আসবে, এরকম একটা চিন্তা ভাবনা করছে। চিন্তা ভাবনা করলে আমার দিদি ওদের সঙ্গে যাওয়ার পরে বলে তুমি সবসময় চোখ বুজিয়ে থাকবা, কেন চোখ মেলবা না। তা যখন ওনারা বললো চোখ বুঝে থাকতে, আমার দিদি মাঝে মাঝে একটু আলো করে চোখ আগলা করে দেখতো যে আমি কোথায় এইছি, কোথায় আমার নিয়েছে এরা, এরকম দেখতো। তখন আমার দিদি দেখছে
এমন সময় চোখ মেলিয়ে দেখছি যেন একদম পানির মাজায় আমি সেখানে শুয়ে আছি, বসে আছি। আবার চোখ বুজিয়ে থাকে, একটু যেন মনে ভয় লাগে। তখন ওখানে যাওয়ার পরে আমার দিদির মনে হলো যে আমি ফিরে যাব কি করে, বা আমার এরা ফিরিয়ে দিয়ে আসবে কি না। আমি তো এদের কথা মতন চলে এসেছি, যে বলেছি ওদের সঙ্গে আসতে বলেছে, আমি চলে এসেছি। তখন আবার একটু চোখ মেলিয়ে দেখে ফুলের বাগান, তার মধ্যে আছি। আবার চোখ বুজিয়ে থাকে, আবার একটু পরে দেখে পুরো ফলের বাগান, কিন্তু আমাকে খেতে ঠিক মতন দিত না। খেতে দিলে আমার খেলে পেশাব বা পায়খানা লাগবে, হালকা সীমিত একটু একটু ওরা আমাকে দিদিকে খেতে দিত। এখন যখন এবার 3 দিন হয়ে গিয়েছে, তখন বলছে, মা আমার তো বাড়িতে দুটো বাচ্চা আছে, তাহলে আমাকে আবার ফিরিয়ে দিয়ে আসো। বলছে, হ্যাঁ কচি, তোকে ফিরিয়ে দিয়ে আসবো, তোকে কি আমি রাখবো না বলে 3 দিনের মাথায় ঠিক সন্ধে হব সেই সময় আমার দিদিকে আমার ঘর পিছনে, আমার দিদির ঘরটা যেখানে আছে তার পিছনে ওখানে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পরে আমার দিদি যেই ঘরে চলে, ওরা সঙ্গে করে নিয়ে যায়, ওরা সঙ্গে করি, ওরা উড়ে চলাচল করে, উড়ে ওরা চলাচল করে। তা আমার দিদিকে সেখানে নামিয়ে দেওয়ার পরে আমার দিদি যেই ঘরে আসলো, এসে সবাই উদাস হয়ে গেল। কি ব্যাপার, কোথায় ছেলে তুমি এতদিন? এই 3 দিন তোমাকে খুঁজে পাচ্ছি না, তোমার দুটো ছেলে আছে, তুমি চিন্তা করলে না, তুমি কোথায় গেছলে? আমার দিদি কিচ্ছু বলে না, চুপচাপ রয়েছে। এ একরকম কথাবার্তা, ও একরকম কথাবার্তা বলতে লাগলো। আমার যে দিদির যে কাকা শ্বশুর আমাদের বাড়িতে যে খবর নিয়ে গেছিল, সেই দিদির কাকা শ্বশুর উনি আবার আমাদের বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলছে কি যে, বিন, আপনার মেয়েকে পাওয়া গিয়েছে, আপনার মেয়ে বাড়ি এসছে, আপনারা চলুন। তখন আমার মা যেভাবে ছিল সেইভাবেই আমার মা চলে গেলেন। গিয়ে আমার দিদির বাড়িতে গিয়ে আমার দিদিকে আমার মা জড়িয়ে ধরে বলছে, কচি তুমি কোথায় গেছলে বলো আমার সঙ্গে। তা আমার দিদি কোনো কথার উত্তর দেয় না, বলে গেছিলাম আবার চলে এসেছি তো। তখন এবারে আমার 2 ভাগনাকে কোলে নিয়ে খুব করছে। আমার জামাইবাবু বাড়ি এসে বলছে, ওকে আমি আর এখানে রাখবো না, ওকে নিয়ে যাও। বলছে, কেন? বলছে, ও ঠিক কোনো ছেলের সাথে ওর সম্পর্ক আছে, যার জন্য 3 দিন চলে গিয়েছে আর আজকে ফিরেছে, ওকে আমি এখানে রাখবো না। এরকম বলছে। আমার দিদি কোনো কথার উত্তর দেয় না, কিছুই বলে না। তারপরে খুব চাপ সৃষ্টি করে, বা আশেপাশে পার্শ্ববর্তী লোকেরাও বলে, তাহলে নিশ্চয়ই বউয়ের কোনো খারাপ আচরণ আছে বা কোনো কারোর সঙ্গে সম্পর্ক আছে, ওই জন্য বউ চলে গেছিল। এইভাবে আমার জামাইবাবু দিদির ওপর খুব টর্চারিং করতে লাগার পরে তখন বলছে কি, আমি আর রাখবোই না, এরকম বউ আমি রাখবো না ঘরে। যে বউ কাউকে কিছু না বলে চলে যায়, 3 দিন পরে আবার আসে, তা আমি এখানে আর রাখবো না। তখন আমার বাবা আমার মা আসলো, এসে বলল কি যে, আমি আপনার মেয়েকে নিয়ে ঘর সংসার করবো না, আপনি আপনার মেয়ে নিয়ে যান। তখন আমার মা হাতে পায়ে ধরলো যে, দেখো বাবা, আমার মেয়ে চলে গিয়েছে বা ভুল করেছে কাউকে না বলে, কিন্তু আমার মেয়ে কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা আমি আশা করে বলতে পারি। আমার জামাইবাবু তো কোনো কথাই মানে না। আমার দিদির যে শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, বা 4টে যে ননদ ছিল, তারা বলছে না, বউকে যেতে দেবো না, বউ ভালো বউ, হয়তো একটা ভুল করেছে বা গিয়েছে, ও আর যাবে না, এরকম বলে এখন
এই ঘটনাটা ও যে গিয়েছে, ও যে ওখান থেকে এরকম হয়েছে, আমার জামাইবাবুর সাথে বলে যে দেখো আমি কোনো খারাপ আচরণও করিনি, কারোর সঙ্গেও যাইনি, আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে, বা আমি আমার নিয়ে গেছিলাম, আমি গেছিলাম। আমার জামাইবাবু বিশ্বাস করলেন না, না করার পর বলছে আমি তোমাকে আর রাখবো না। তখন আবার আমার বাবাকে খবর দিল, মা আসলো, বাবা আসলো, একই কথা। আমার জামাইবাবু গ্রামের লোকজন বা চাচা কাকা জ্যাঠাদের সবাইকে ডাকলো, ডেকে তখন বললেন কি যে আমি এই বউ নিয়ে ঘর করব না, সংসার করব না। তখন সবাই আমার জামাইবাবুকে বোঝাতে লাগলো যে দেখো দুটো বাচ্চা হয়ে গিয়েছে, এখন এরকম করতে নেই, একই কথা আমি রাখবো না, কিভাবে চলে যাবে সেই ব্যবস্থা তোমরা করো। আমার বাবা খুব রকচটা লোক ছিল, খুব রাগী ছিল। যখন অনেক চেষ্টা করেছে, যখন হয়নি তখন বলছে হ্যাঁ ঠিক আছে, আমার মেয়ে খারাপ, আমাকে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাবো, তবে সেইভাবে বন্দোবস্ত করো। সব কিছু করলো, গ্রামের লোক বা কাকা শ্বশুর জ্যাঠা সবাই মিলে বললো ছাড়ান বাড়ান হবে। তখন বলছে কি যে গ্রামের যে আর কি বিচারক, তিনি বলছে কি আমার জামাইবাবুকে বললো যে দেখো তুমি তো হচ্ছে গিয়ে ছেড়ে দেবে বলছো, তাই বাচ্চা দুটো কি হবে, এরা তো মা হারা হয়ে যাবে। বলছে মা হারা হয়ে গেলেও আমার করার কিছু নেই, আমি বউ রাখবো না। তখন আমার বাবা বললেন কি দেখো আমার মেয়ে খারাপ, আমার মেয়ে নিয়ে ঘর সংসার করবে না বলছে যেকালে, তাহলে আমার মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দিলে আমি নিয়ে যাব, আমার বাচ্চা আমি নিয়ে যাব, কিন্তু ওর বাচ্চা আমি নিয়ে যাব না। তখন ওই দুটো বাচ্চা আমার দিদি রেখে চলে আসলো আমাদের বাড়িতে। যখন আসে তখন আমার দিদির একটা কাকা শ্বশুর নতুন করে একটা ঘর বেঁধেছে 8 চালা, তখন বলতো মাটির বাড়ি। সেই মাটির বাড়িটা সবকিছু কমপ্লিট, তার সেই ঘরে তখন ওটা হয়নি। যাদের আমার কাকা শাশুড়, দিদির কাকা শ্বশুর বা কাকি শাশুড়ি পাশে একটা ঘরে ভাঙাচোরা ঘর ছিল, তাতেই তাতে থাকতেন, কিন্তু সেই ঘরটা করেছে যে এর একটা দিনখান দেখে আমরা সেই ঘরে উঠবো, এরা একটা মনস্তাব করেছে। আমার দিদি যখন চলে আসে তখন দুপুরের টাইম, ছাড়ান বাড়ানটা হলো দুপুরের টাইম, তখন সেই ঘরটা একদম আমার দিদি ঘর থেকে বেরিয়েছে, সবকিছু গুছিয়ে নিয়ে ছেলে দুটো রেখে, আর ওই ঘরটা একদম পুরো দাউ দাউ করে আগুন লেগে গেল। এত লোক জল দিল বা এত কিছু করলো, কিন্তু ঘরটা নেভাতে পারলো না, পুরো আস্তে আস্তে পুরো সব ছাই হয়ে গেল। মাটির বাড়ি, ওই নূতন বাড়িটা মাটির পুরো পুড়ে গেল। পুড়ে যাওয়ার পরে তারপরে সেই থেকে দিদি আমাদের বাড়িতে থাকতে লাগলো। থাকলে আমার দিদির ওই যে জেন যে কাছে আছে, আমার দিদি তখন মাঝে মাঝে ওদের স্মরণ করে, ডাকে, তখন ওরা কাছে আসে, কথাবার্তা বলে, আমার দিদিকে বোঝায়। এই করতে করতে বেশ ভালোভাবে চলতে লাগলো। আমার বাবা আমার মা ওইটা কাটাবার জন্য খুব চেষ্টা করেছে, প্রচুর চেষ্টা করেছে যে ওকে ওইটা কাটাতেই হবে। তারপরে আমার মা মোল সাহেব এরকম করতে লাগলো, কিন্তু ওই আসে বলে চালক করতে হবে, চালক করে, বা হচ্ছে গিয়ে তাবিজ দেয়, জল পড়া দেয়, তেল পড়া দেয়, ওই যখন করে তখন একটুকুনি ভালো দেখি, তারপরে 1-2 ঘন্টা পর আবার সেই যা সেই তাই, আবার তারা কাছে আসে। আস্তে আস্তে এবারে আমাদের ঘরের সামনে রান্নাঘর ছিল, রান্নাঘরের পিছনে একটা বড় শিমুল গাছ ছিল। সেই শিমুল গাছে ওরা ওখানেই থাকতো, শিমুল গাছটায় থাকতো বা এদিক ওদিক যেত, কিন্তু আমার দিদি যেহেতু আমাদের বাড়িতে ওই শিমুল গাছ ওরা থাকতো। এখন আমার দিদি সন্ধেবেলা খুব মাতলামি করছে, খুব আনছান কথাবার্তা বলছে। আমার মা কিন্তু বুঝতে পারছে যে ঠিক ওরা কাছে এসে তাই ও এরকম করছে।
আমার বাবা একটা ব্যবসা করত। সেই ব্যবসাটায় আমার বাবাটা আমাদের বাড়ির পাশে 1.5-2 কিলোমিটার দূরে একটা হাট আছে। আমার বাবা সেই হাটে গেলেন। যাওয়ার পরে আমার মা সন্ধেবেলা ওই ভাবভঙ্গি ওই সব কিছু দেখে তখন আমার মেজদাকে পাঠিয়ে দিল হাটে, যে শিগগিরই হাটে যা, গিয়ে তোর বাবাকে ডেকে নিয়ে আয়, যে দিদি এরম এরকম করছে। আমার বাবা বাড়ি আসলো, বাড়ি এসে সবকিছু দেখলো, শুনলো, বুঝলো। তারপর আমার বাবা যে হাটে ব্যবসা করতেন, তিনি ওই পাশে একটা মোল সাহেব আছে, সেই মোল সাহেবের কাছে শুনেছে তিনি খুব কাটোয়াল লোক, খুব ভালো লোক। কোনো হচ্ছে গিয়ে এরকম কেস তার কাছে গেলি সবাইকে ভালো হয়ে যায়, এই চিন্তা ভাবনাকে বলছে ওর কাছে যেতে হবে, গিয়ে দেখি বিষয়টা বলে কি করতে পারে, হবে কি হবে না। এখন আমাদের যে বাড়ি থেকে যে আমাদের 1-1.5 কিলোমিটার যে হাটটা, এইটা সেই হাটের থেকে আমাদের বাড়ি থেকে পুরো মাঠ, চারিদিকে সব চাষবাস, মধ্যিখান দিয়ে একটা সরু রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সবাই চলাচল করে। এখন চাঁদনি রাত, আমার বাবা আসছে, তখন বলছে, আমার বাবার নাম ধরে বলছে, অমুক তুমি ওখানে যেও না, তুমি ওখানে যেও না, তোমার মেয়ের কাছে যারা আছে তারা ভালো লোক, কোনো অসুবিধা নেই, একটু মাঝে মাঝে ওরকম করবে, আবার সব ঠিক হয়ে যাবে, তবে তোমার আস্তে আস্তে উন্নতি হবে, তুমি যেও না। আমার বাবা বলছে, তখন কথা আওয়াজগুলো যখন কানে আসলো, তখন আমার বাবা বলছে কি, যে ডেলি ডেলি এরকম আমাকে ভালো লাগে না, আমারও তো একটা আছে, আমার একটা মেয়ে নিয়ে আমি অনেক দিন থেকে অশান্তিতে আছি, মেয়েটার ঘর সংসার হলো না, আজকে ওর শেষ আমি দেখব। তখন আমার বাবার বলছে, অমুক তুমি যেও না, গেলে তোমার বড় ক্ষতি হবে। বলছে আমি কিছু কোনো কথাই শুনবো না। আমার বাবা খুব রাগী ছিল বা এক কথার লোক ছিল। তখন আমার বাবার সামনে যেরকম হিরে মুক্ত জহর এরকম যেরকম ঝলমল ঝলমল করে, ঠিক সেরকম একটা জিনিস আমার বাবার সামনে ফেলে দিল, বলছে এইটা নিয়ে তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি চুপচাপ থাকো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমার বাবা সেটা হাতে করে তুললেন, তোলার পরে সেটা পকেটে রাখলেন, রাখার পরে তার সত্ত্বেও আমার বাবা সেই মোল সাহেবের কাছে গেলেন, গিয়ে বলছে, চাচা আমার এইটা বিষয়, এই ব্যাপার, আমার যে কোনো একটা উপায় বার করো। তখন এবারে আমার বাবা যখন ওদের বাড়ি মোল সাহেবের বাড়ি যেতে লাগলেন, আমার মা রান্না করছিল, রান্না করতে করতে পাকায় উনুন ছিল, আমার মা কি মনে একটা হলো, আমাদের ওই যে রান্নাঘরের পিছনে যে ওই যে বড় শিমুল গাছ আছে, সেই শিমুল গাছে ওই দিকে একবার ফিরে আমার মা একবার দেখলেন। দেখার পরে ওনারা এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, করার পর আমার মা দেখতে পেয়ে আমার মা ওখানে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে গিয়ে পড়ে আছে আমার দিদি, মেজদি, শেষদি, ছোটদি, ওরা সব বলছে মার কি হলো, মার কি হলো বলে, তখন এবারে হাউমাউকে সব কান্নাকাটি করে দিল। আমার পাশে পাশে আমার কাকি, আমার জেঠিমা, তারা সব ছুটে আসলে কি হলো কি হলো। আমার মার সবাই মিলে হাতাহাতি করে ধরে ঘরে তুললেন, তোলার পরে চোখে মুখে একটু জল ছিটিয়ে দিল, দিয়ে বলছে কি দেখলাম আমি, এ কি দেখলাম। আমার মার কথা হচ্ছে যে এ কি দেখলাম, এ কি অবস্থা বললে, আমার মা চুপচাপ শুয়ে আছে। আমার বাবা সেই মোল সাহেবের আনলেন, আনার পরে আমার দিদিকে চালক করলেন, চালক করার পরে যখন বলছে তুমি যতই যাই করো, আমি একে ছেড়ে যাব না, আমরা এখানেই থাকবো, এর কাছ থেকে আমরা যাব না, তুমি যতই চেষ্টা করো, যতই তুমি চালক করো, যাই বলো আমরা করব, কিন্তু আমরা ছেড়ে যাব না। তখন এবারে আমার সেই মোল সাহেব বলল, চালক করার পরে আমাদের বাড়ির বাধারে রাস্তা আছে, রাস্তার আমাদের সেখানে একটা কল, আমার কাকার একটা কল আছে, কলের গোড়ায় পাশে, গোড়ায় না একটু পাশে একটা সাড়া গাছ আছে। সেই সাড়া গাছে, সেই সাড়া গাছটা বিশাল বড়। তখন উনি বললেন কি,
তোমাদের যেতে তো হবে, প্লাস ওই সারা গাছের ডাল ভেঙে দিয়ে যেতে হবে। তো বলছে হ্যাঁ আমরা দিয়ে যাব, কিন্তু আমরা আবার এর কাছে আসবো বলে চালক টালক করার পরে সারা গাছের ডালটা ভেঙে দিল, ভেঙে দিয়ে চলে গেল। চলে গিয়ে আর তিনি একটু জল পড়া দিল, একটু তেল পড়া দিল, একটু তাবিজ দিল, দিয়ে আমার দিদির কাছে মাদুলি করে সব দিয়ে দেওয়া হলো। দেওয়া হওয়ার পরে গোসল চান করিয়ে দিল, চান করিয়ে দেওয়ার পরে আবার ভাত দিল, খেলো। খেয়ে উঠে বলছে তোমরা কি করলে এটা? আমার কাছে তো ওরা আবার এসে গিয়েছে। তখন আমার বাবা বলছে তাই তো, এ কি করে হয়? সে মল সাহেব এত কিছু করলো, তারপরেও এটা। তখন আমার দিদি ভালো অবস্থায় সজ্ঞানী, তখন বলছে যে তোমরা এক কাজ করো, আমার কাছে যারা রয়েছে দুটো মহিলা দুটো পুরুষ, তার মধ্যে একজনের একটু হেনস্থরা আছে আর তিনজনা ভালো। সবচেয়ে বেশি ভালো আমার মা, যে যার মা বলি তিনি। তবে তোমরা আর এসব করো না, ওরা আমার কাছ থেকে যাবে না বলছে। আমার বাবা তখন বুঝলেন যে তাই তো, এত কিছু করলাম, এত সব কিছু করে ঘর সংসার ওর হলো না, ওদের আর আমি কিছুই করব না। আমার মেয়ের কাছে থাকতে চাইছে, যেখানে থাক বলে সেইভাবে আসে। থাকার পরে এখন আমার বাবার যে রাতের বেলা যে জিনিসটা দিছিল, আমাদের খুব গরিবের সংসার তো। আমার বাবা তখন বলছে তাই তো, আমার দাদু ঠাকুরদার একটা গোলা ছিল, সেই গোলায় আমার মায়ের হাতে দিল। আমার মা বলল একটা মাটির সরা, এই সরাটা দিয়ে তুমি ওই গোলায় রেখে দাও রাতের বেলা। কিন্তু যখন গোলায় আমার মা রেখেছে, গোলাটা একদম আলোই আলো, বুঝতে পারছি যে ওর মধ্যে একটা কিছু আছে। আমার পাশে সব কাকারা জ্যাঠিরা সব বলছে তাই তো, গোলা এত জল জল করছে কেন, কি হতে পারে? ওরা কাছে গেল না, দেখলো না। আমার বাবা আমার বাড়ি দাদু সম্পর্কে হয়, সেই দাদুকে খবর দিয়েছে। যে দাদু বলছে, দাদু আমাদের বাড়িতে এসছে, আমার বাবা বলছে কি কাকা আমি এইটা বিক্রি করব, আমাকে কিছু পয়সা দাও, এটা তুমি নিয়ে নাও। তো বলছে ওটা কি দেখি। আমার দাদু দেখে বুঝতে পারলে যে এটা ভালো দামি জিনিস, জল জল করছে যেখানে, এতে উপকার আছে অপকার নেই। তো বলছে খোকা এইটার দাম আমি 150 টাকা দেবো। 150 টাকা দেবো বললো। তা আমার বাবা বলছে হ্যাঁ তাই দাও, তুমি 150 টাকা দাও। আমার বাবার হাতে 150 টাকা দিল। দেওয়ার পরে আমার বাবা গোলায় উঠে নামাতে গেল, সেই নামিয়ে নিয়ে আসতে গেল, গিয়ে দেখে সরায়, সেই মাটির সরাতে একটা মাংসর দলা পড়ে আছে। আমার দিদি তখন বলছে যে ওনারা একটা জিনিস দিল, সেই জিনিসটা না রেখে তুমি বিক্রি করে দিলে, বিক্রি করতে পারলে, কিন্তু তুমি সেই জিনিসটা তো পেলে না, এটা তো মাংসের দলা, যাও 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 ওই মাংসের দলাটা তোমার ওই দাদুকে দিয়ে দাও, দাদু নিয়ে বাড়ি যাক বলে। আমার বাবা তখন বললো তাই তো, এরম হলো কেন? সেই 150 টাকা ফেরত দিল। ফেরত দেওয়ার বাবা এত মোটামুটি ব্যবসা করছে কিছু, কিন্তু আমাদের খুব দুর্দিন আসছে এইবার, খুব কষ্ট, খাওয়া হয় না, জামা কাপড় পরতে পাই না, খুব কষ্টে আমাদের দিন যায়। আমার মা তখন লোকের বাড়িতে, আমাদের পার্শ্ববর্তী সব বড় বড় সব দাদু হয়, কেউ কাকা হয়, তাদের বাড়িতে কাজ করতে লাগলেন। তারা আমার মা কাজ করবে, যা দুটো ভাত দেবে, আমরা বাড়ি, আমার মা বাড়ি এসে যে একটা আমাদের বড় গামলা ছিল, সেই গামলায় ভাতগুলো ঢেলে 8টা 10টা করে লঙ্কা পুড়িয়ে ওই 2 গালপানা করে ভাত আর ওই জল দিয়ে এইভাবে আমাদের জীবন কাটতে লাগলো। কাটতে কাটতে আমার বাবা বলে তাই তো, কি একটা ভুল করলাম, আমার তো আগে তো এরম ছিল না, এখন কেন এরম হচ্ছে? তখন আমার দিদি বলছে কি তোমার যে জিনিসটা দিছিল, তুমি জিনিসটা তোমার রাখতে বলেছিল, তোমার বিক্রি করতে বলিনি, তুমি কেন বিক্রি করতে গেলে? কেন বিক্রি করতে গেলে? তার কারণে
এইভাবে আমাদের তুমি যতই আয় করো কিন্তু আমাদের উন্নতি নেই, অবনতি। এইভাবে কিছুদিন চলতে লাগলো। তখন আমার বাবা আমার দিদিকে বলছে যে তাই তো, আমি তো একটা জিনিস দিয়েছিলাম বিক্রি করে দিতে গিয়ে তার তো এই হলো, তার পরিস্থিতিটাই আমাদের দাঁড়িয়েছে, কিন্তু আমাদের একটা উপায় তো কিছু করতে হবে, উপায় তো একটা কিছু করো। তখন বলছে তুমি তো তোমার জেনের তুমি মা বলো, তাহলে তোমার মা তুমি ডাকলি আসে, তুমি কথা বললি শোনে, তাহলে এক কাজ করো, তোমার জেন মাকে বলো আমাদের এইটা একটা কিছু সংশোধন করে দিতে, আমাদের এত অভাব কষ্ট, ছেলে পিলেগুলো খেতে পায় না ঠিক মতন, পর্দার গ্রস্ত হয়, তোমার মা লোকের বাড়ি কাজ করে, আমি যা কাজ করি পয়সা আনি কিছুই হয় না, তাহলে আমাদের একটা কোনো ব্যবস্থা করতে পারো, ওদের বলো। এখন আমার দিদি এই কথাগুলো ওনাদের সাথে সব বললেন যে আমার বাবা এই কথা বলছে, একটা কি কোনো তো একটা আমাদের উপায় করে দেন। তা এখন বলছে ঠিক আছে, তোমার বাবাকে বলবে দুটো পাঞ্জাবির পিস, পায়জামার পিস আর দুখানা শাড়ি আনতে বলবে, আর মিষ্টি মিষ্টি দিয়ে তুমি রাতের বেলা ঘরে রাখবে, আমরা আসবো, মিষ্টি খাবো, মিষ্টি খাওয়ার পরে আমরা এইগুলো নিয়ে চলে যাব, আস্তে 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 তোমাদের আবার উন্নতি ফিরে আসবে। তখন আমার বাবাকে বললো আমার দিদি যে এই বলছে এইগুলো করতে। তখন আমার দিদি বলছে, আমার বাবা বলছে কি যে আমি এই টাকা কোথায় পাবো, কি করব। তখন আবার ওনাদের বললো যে আমার বাবা তো খুব গরিব মানুষ, তা আমরা এগুলো কোথায় পাবো। তখন আবার আমার দিদি যে মা বললো, সে মাই টাকা দিল, ওনার হাতে মাই টাকা দিল, বলে তোমার বাবাকে বলবে এই জিনিসগুলো কিনতে, এইগুলো আনতে বলবে, আমি মা তুমি মেয়ে, তোমার দুঃখটা আমি বুঝি, ওরা যেন না জানতে পারে। টাকা দিল, আমার বাবা সেইভাবে মিষ্টি আনলো, কাপড় আনলো, এনে রাতের বেলা ঘরে দিল। দেওয়ার পরে আস্তে আস্তে আমাদের এইবারে যে কাজই যাচ্ছে আমাদের বিশাল উন্নতি হচ্ছে, আমার বাবা যে কাজটাই করছে বিশাল উন্নতি হচ্ছে। এই হতে 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 আমার বাবা বিশাল বড় হয়ে গেল, 15-20 বিঘে করে জমি চাষ করতে লাগলো। লাগার পরে তারপর আমাদের আস্তে আস্তে উন্নতি হয়ে দিদিকে আবার আমরা বিয়ে দিলাম অন্য জায়গায়, ওনাদের অনুমতি নিয়ে যে একে আবার বিয়ে দেওয়া হবে জিজ্ঞেস করা হলো, আবার দিদি জিজ্ঞেস কথাবার্তাটা বলা হলো যে এরকম আমার বাবা বলছে যে একটা মেয়ে ঘরে থাকলে অসুবিধা, আরো 3টে মেয়ে আছে, বড় মেয়েকে বিয়ে দিতে পারছি না, ছোট মেয়েকে বিয়ে দিতে পারবো না। তখন ওনারা বললো যে তুমি পছন্দ করে তোমার বাবাকে একটা বিয়ে দিতে বলো, আমরা তোমার কাছেই থাকবো, কিন্তু যেখানে বিয়ে হবে আমরা সেখানেই যাবো আবার। বলে আস্তে আস্তে আমার দিদি নিজে নিজেই আর কি দেখে শুনে বিয়েটা করলো। তারপরে আবার সেই যে জামাই বাবু, এই নূতন যে আবার হলো আবার এই জামাই বাবু, ওরম মনে ইতস্ত করতে লাগলো, কি ব্যাপার, কি হলো। আমার জামাই বাবুর সাথে ঘটনাটা খুলে বললো, আমার জামাই বাবু বিশ্বাস করলেন না। তারপরে বলছে কি ঠিক আছে আমি বিশ্বাস করব, কিন্তু আমার 2-3টে শর্ত আছে, সেই শর্তগুলো যদি তোমার মা করতে পারে তাহলে আমি বিশ্বাস করব। তখন বলছে আমার দিদি বলছে কি কি শর্ত বলো, আমি ওনাদের বলি। তখন বলছে তোমাকে ঘরের মধ্যে বন্দি করে আমি হচ্ছে গিয়ে তালা মেরে চাবিলে বারান্দায় বসে থাকবো, বসে থাকলে তোমার মাকে বলো কলকাতায় একটা আমি দোকানের ঠিকানা বলবো, সেই দোকান থেকে এই মিষ্টিগুলো এই খাবারগুলো আমাকে আনতে হবে, 5 মিনিট টাইম দেবো, সেই 5 মিনিটের মধ্যে তুমি ঘরে আনবে, এনে আমাকে ডাকবে, আমি তালা খুলবো, স্বয়ং ওনারা আমার হাতে যেন দেয়, তোমার হাতে দিলে হবে না। আমার দিদি তখন ওনাকে মাকে বললো যে এই বলতে চাইছে, বিশ্বাস করছে না, তুমি যদি এইগুলো করো তাহলে আমার স্বামী বিশ্বাস করবে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমি ঘরের মধ্যে দিতে পারবো না, হচ্ছে গিয়ে আমি আনবো, তোমার ইঙ্গিত দেবো, তুমি হচ্ছে গিয়ে জামাইকে
ছাদের মাথায় বয়ে দাঁড়াতে বলবে, হাত পেতে আমি হাতে দিয়ে দেব। তখন আমার জামাইবাবু সেইটাই করলো, আমার দিদিকে ঘরে বন্দি করে রেখে তালা দরজায় তালা মেরে উপরে গেল, ছাদে উপরে গিয়ে হাত পেতে দাঁড়িয়ে আছে 5 মিনিট, তখন আমি 4 মিনিট হাতে সেই মিষ্টিগুলো, সেই বিরিয়ানি বা খাসির বিরিয়ানি বলেছিল সেইগুলো এনে হাতে দিয়েছে, গরম লাগছে। এখন বলছে তাই তো, এ কি করে হয়? আমার জামাইবাবু এর মনে মনে করছে। তখন বলছে আমি এখানেই দাঁড়িয়ে আছি, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো এইগুলো নিয়ে, আমার আবার 5 মিনিট টাইম দেবো। এই 5 মিনিটের মধ্যে খাজুর আনতে হবে কাঁদি সহ, আর আপেল আনতে হবে গাছ সহ, আঙ্গুর আনতে হবে গাছ সহ, তাহলে আমি বিশ্বাস করব। ফের 4 মিনিটের মধ্যে খাজুর, 1 কাঁদি খাজুর, 1 হলো আঙ্গুর ফল, আর একটা ডালে 4-5টা আপেল ডাল সহ সব ওনার হাতে দিলেন। দেওয়ার পরে উনি ওইগুলো নিয়ে নিচে নেমে এলো। নিচে আসার পরে দরজা খুলে আমার দিদিকে বার করলো, বার করে বলল যে হ্যাঁ, তোমার মায়ের প্রতি আমার ভরসা আছে বা আমার বিশ্বাস আছে, আজ থেকে আমি তোমার কোনো সন্দেহ করব না, তোমার সঙ্গে কোনো ঝামেলাও করব না, তুমি যেরাম আছো ওনারা যেরাম আছে সেরম ভাবেই থাকবে, তবে মাঝে মাঝে আমাকে একটু খেতে দিও। আমার জামাইবাবু বললেন, বলে হ্যাঁ তাই খেতে দেবো, তুমি যখন যেটা বলবে তখন তোমার সেটা এনে খাওয়ানো হবে। ওইভাবেই ওনারা বলতে লাগলো যে আমরা তদবির করব, তোমার হাত দিয়ে তুমি তদবির করতে শুরু করো, তুমি যদি তদবির করো, যদি 10 টাকা হয় আমরা নেবো 5 টাকা, তুমি নেবে 5 টাকা, সংক্ষেপ দিয়ে আমি আর কি বলতে এইটা। সেইভাবে তা বলছে আমি তদবির করবো, আমি কিভাবে প্রচার করব, কিভাবে আমার কাছে লোকজন আসবে। বলছে ওর দায়িত্ব আমাদের, তোমার কোনো অসুবিধা নেই। এখন প্রথম শুরু হলো, কোন একটা বাচ্চা কাচ্চা শরীর খারাপ বললে আমার দিদি হঠাৎ গিয়ে বলছে এই তোদের ছেলেটা শরীর খারাপ, তো এই করতে পারছিস না, এইগুলো কর। বলছে কোথায় করব? তারা আবার যে বাড়ির বাচ্চা কাচ্চা গুলো যেগুলো শরীর খারাপ করে তখন বলে কি আমরা কিভাবে করব, কোথায় করব? বলছে এক কাজ কর না, আমি একটু জল পড়ে দিচ্ছি, আমি একটা তাবিজ দিচ্ছি, এইগুলো কর। বলছি তুমি কোথায় পাবে? বলছে সে আমি কোথা থেকে আনবো, কি করবো সেটা আমি বুঝবো, তোমরা এইগুলো করো। যখন একটা বাচ্চার যখন ওরকম আমার দিদি জল পড়া দিল, তেল পড়া দিল, একটা তাবিজ দিল, বললে এইটা ভিজিয়ে খেতে, এইটা তেলের মধ্যে দিয়ে ওর গায়ে মাখাতে, তখন এইভাবে সে বাচ্চাটা সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে গেলে সে তখন আরেকজনের সঙ্গে বলতে লাগলো, সে আবার একটা বিপদে যখন পড়ছে, সে এখন এসে বলছে চল তো অমুক জায়গায় অমুকে এরকম করে নাকি একটু। এইভাবে আমার দিদির এই কাজটা প্রচার হয়ে গেল, বিশাল প্রচার হয়ে গেল, বিশাল বড় বড় কেস আসতে লাগলো, আস্তে আস্তে সেইভাবে ট্রিটমেন্ট হল। কিন্তু এরা যে চুক্তিপত্র হয়, যে একটা কেস যখন হাতে আসে যে এত টাকা লাগবে, এই জিনিসগুলো লাগবে, তখন সেইভাবে চুক্তি করে, ধরো একটা আমার অসুবিধা হচ্ছে আমি কি করে বুঝবো, তখন বলছে আমার বাড়ি এই হচ্ছে বা এইগুলো করছে, এগুলো উপায় কি? তখন আমার দিদির অন্যরা বলতে লাগলো যে নাম লোবা, আগে নাম ঠিকানা নিয়ে রাখবা, আজকে বলবে, কালকে সকালে আসতে বলবে, আমি তোমার যা যা বলে দেবো সেইগুলো বলবে, এইভাবে করতে হবে। ওরা নাম দিয়ে গেল, নাম দিয়ে যা রাতের বেলা জানাশুনো করলো ওনাদের কাছে, ওনারা বলে দিল যে এইগুলো কাল সকালে আসবে, তুমি বলবা, বলার পরে ওনাদের যেটি মনে প্রাণে টানে বা খাটে, তাহলে ওনারা এইগুলো করবে। এবার যখন ওই রকম একটা কেস আসলো, আসার পরে যখন বললো সবকিছু করলো, তখন তারা একটা স্বাভাবিক ভালো হয়ে গেল। তখন এবার আস্তে আস্তে ওরাও আবার আরেকজনাকে বলতে লাগলো, বলার পরে আস্তে আস্তে এই জিনিসটা প্রচার হয়ে গেল। প্রচার হওয়ার পরে আমার দিদি বিশাল পয়সা ইনকাম করতে লাগলো। কিন্তু সেই পয়সা যেটি সংক্ষেপ দিয়ে বলছি, যেটি 200 টাকা হয়, 100 টাকা ওরা নেবে, 100 টাকা আমার দিদি দেবে।
গল্প এটি এখনই শেষ। এটাই ছিল আজকের ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আপনারাও আমাদের সাথে আপনার ঘটনা পাঠাতে পারেন।